আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ, সেটাই তো হবে। আমাদের বাড়ির সব মেয়েরা তো আমাদের পছন্দেই বিয়ে করেছে। রুনাকে বাবা মারা যাওয়ার পর আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। মৌ আমাদের পছন্দ মতোই বিয়ে করেছে, কোনো কথা বলেনি। তাহলে মুক্তি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না কেন? আমাদের বংশের রক্ত ও শরীরে আছে। হ্যাঁ, আর আকাশ তো খুব ভালো ছেলে, আকাশকে অপছন্দ করার মতো তো কিছু নেই। রাজু সাহেবের এই কথাগুলো শুনে মৌয়ের চোখে পানি চলে এলো। ঠিক এই কথাগুলোই মৌয়ের বিয়ের আগে রাজু সাহেব মৌকে বলেছিলেন। এই কথাগুলো শুনে ওই দিন মৌয়ের মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল। মৌ কাউকে বলতে পারেনি তার ভালোবাসার কথা। মুক্তির মামাতো ভাই রেহানের সাথে মৌয়ের সম্পর্ক ছিল। রেহান বাবা মায়ের সাথে আমেরিকা থাকে। এই বাড়ির মানুষের কাছে রেহানকে অপছন্দ করার কোনো কারণ ছিল না, কিন্তু মৌ তো রেহানের কথা কাউকে বলতেই পারল না। মুক্তি জানতো মৌ আর রেহানের সম্পর্কের কথা। আমেরিকা থেকে রেহান মুক্তিকে বারবার বলেছিল ওদের সম্পর্কের কথা বাড়ির সবাইকে বলতে। রেহানও তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা বলেছিল, কিন্তু রাজু সাহেবের কথাগুলো মৌয়ের মনে গেঁথে গিয়েছিল। সে সবার বিশ্বাস নষ্ট করতে চায়নি। মুক্তিও চেয়েছিল সবাইকে বলতে, কিন্তু মৌ মুক্তিকে বলতে দেয়নি। বড় আব্বুর কথাগুলো শুনে মৌ কিছুই বলতে পারেনি। মৌ ওই দিন খুব কান্না করে মুক্তিকে বলেছিল যেন কোনো সময় সে কাউকে ভালো না বাসে। ভালোবাসলে এবারের মানুষগুলোর দিকে তাকিয়ে তার ভালোবাসাকেও মাটি চাপা দিতে হবে। মৌয়ের ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে, কিন্তু সে চায় না ওই দিনগুলোর কথা মনে করতে। সে চায় সবকিছু ভুলে যেতে। পলাশ খুব ভালো একজন মানুষ, সে খুব সুখী জীবনে, কিন্তু এখনো কোথাও যেন একটা ক্ষত রয়ে গেছে। রাজু সাহেবের কথাগুলো শুনে মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। রিপন সাহেব মুক্তির চোখের পানি মুছে দিয়ে বললেন, তুই কাঁদিস না মা, আমার জন্য তোর কোনো চিন্তা করার দরকার নেই। তুই আকাশকে নিয়ে সুখে থাকলেই আমি ভালো থাকবো। আমি খুব ধুমধাম করে তোদের বিয়ে দেব। সবাই একসাথে হাসলো। সন্ধ্যার পরে আকাশ সহ তার পুরো পরিবার চলে এলো। সাথে আকাশের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন এলো। মুক্তিকে শাড়ি পরানো হয়েছে। মুক্তি আর পায়েল দিলারা বেগমের ঘরে বসে আছে। মুক্তি আগেই দিলারা বেগমকে কিছু বলতে নিষেধ করেছে। দিলারা বেগম কাঁদছেন। দিলারা বেগম ওনার 3 ছেলের কথা ঘর থেকে শুনতে পেয়েছেন। আকাশ সবাইকে সালাম করলো। সবাই সবার সাথে কুশল বিনিময় করলো। আরোহীও এসেছে। আরোহীও সবার সাথে কুশল বিনিময় করলো। আয়েশা বেগম রত্না বেগমের দিকে তাকিয়ে বললেন, আমার মুক্তি মা কোথায়? রত্না বেগম হেসে বললেন, মুক্তি মায়ের ঘরে আছে। আয়েশা বেগম নিজে দিলারা বেগমের ঘরে গিয়ে দিলারা বেগমের সাথে কথা বলে মুক্তিকে ওই ঘর থেকে নিয়ে এলেন। মুক্তিকে দেখে আরোহী আকাশের পাশ থেকে সরে গেল। আয়েশা বেগম মুক্তিকে আকাশের পাশে বসিয়ে দিলেন। আকাশ মাথা নুয়ে হাসল। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। আকাশের বাবা, চাচা, মামা একে অপরের দিকে তাকিয়ে কি যেন ইশারা দিচ্ছেন। সবাই ওনাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনারা মনে হয় আমাদের কিছু একটা বলতে চান। আপনাদের থেকে যে কোনো একজন নির্দ্বিধায় কথাটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আলতাফ সাহেব এবার একটু নড়ে চড়ে বসে পড়লেন। আসলে আমরা চাচ্ছি আকাশের মুক্তির বিয়েটা সেরে ফেলতে। আপনারা তো বলেছিলেন মুক্তির বিয়ের পর বিয়েটা সেরে ফেলবেন। বাড়ির সবাই খুব খুশি হলো। সবাই একে অপরের দিকে হাসি মুখে তাকালো। তো এই কথা বলতে এত দ্বিধাবোধ করছিল কেন বন্ধু? আমরা তো বুঝতে পেরেছি তোমরা বিয়ের ব্যাপারেই কথা বলতে আসছো। ঠিক আছে, আমরা সবাই মিলে একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। না মানে একটা রিকোয়েস্ট আছে। সবাই সবার মুখের দিকে তাকালো। কি রিকোয়েস্ট বলো? আলতাফ সাহেব আকাশের দিকে তাকালেন। আকাশ বাবাকে ইশারা দিল কথাটা বলতে। আসলে আমরা চাচ্ছি আজকে মানে এখনই বিয়েটা সেরে ফেলতে। মুক্তির সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকালো। আকাশ মুক্তির দিকে তাকিয়ে হাসলো। এই কথা শুনে মুক্তি যেন সারা শরীর নিস্তেজ হয়ে পড়েছে। তার সারা শরীর কাঁপছে। মুক্তির বাড়ির সবার হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল। সবাই একে অপরের দিকে তাকালো। এখন বিয়ে, এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? আমরা মুক্তির মায়ের জন্য বিয়ের কাপড় চোপড়, গহনা গাড়ি সব কিছু নিয়ে এসেছি। সব কিছু গাড়িতে আছে। আপনারা অনুমতি দিলে আমরা সব কিছু এখনই নিয়ে আসব। রিপন সাহেব সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। না না, এখন বিয়ে কেন? এত তারার কি আছে? আমি আমার মেয়ের বিয়ে এভাবে কেন দিব? আমার মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দিব। আমি এভাবে লুকিয়ে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। আকাশ রিপন সাহেবের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এভাবে কেন ভাবছেন? আকাশ তো আমাদেরও একমাত্র ছেলে।
আমরাও আমাদের ছেলের বিয়ে দুমদাম করে করব। আমরা বিয়েটা এখন সেরে ফেলি। মুক্তিকে আমরা এখন বাড়িতে নেব না, মুক্তি এখানেই থাকবে। পরে সবাইকে জানিয়ে অনুষ্ঠান করে মুক্তিকে আমরা বাড়িতে তুলব। মুক্তি বারবার শুকনো ঢোক গেলছে, হাত পা থরথর করে কাঁপছে। আকাশ তার হাত মোচড়াচ্ছে। কিন্তু কেন ভাবি? আমরা তো ভালো একটা দিন দেখে একেবারেই বিয়েটা সেরে ফেলতে পারি। দেখুন, এখন বিয়ে হলে তো কোনো সমস্যা নেই। এমন তো না যে আপনারা আমাদের চিনেন না বা আমাদের ছেলের ব্যাপারে আপনাদের মনে কোনো কিন্তু আছে। সেরকম হলে আমি কোনো সময় আমার মেয়ের বিয়ে আকাশের সাথে দিতে রাজি হতাম না। আপনি বলুন তাহলে সমস্যা কোথায়? কেন অমত করছেন? অমত করা অবশ্যই কারণ আছে। আপনারা হঠাৎ করে এসে বলবেন বিয়ে, আর আমরা বিয়ে দিয়ে দেব। আমাদের আত্মীয় স্বজন আছে। আমার ছোট বোন ও এখানে উপস্থিত নেই। তাছাড়া মুক্তির মায়ের বাড়ির দিক দিয়ে কেউ উপস্থিত নেই। যারা আমার মেয়েকে এত ভালোবেসে, তাদের ছাড়া আমি কিভাবে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আপনিই বলুন। আর আপনাদের কোনো এত তাড়াহুড়ো, আজকেই বিয়েটা কেন হবে? আকাশ এবার উঠে রিপন সাহেবের কাছে গেল। আঙ্কেল, আমি কি কিছু করতে পারি? সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। রিপন সাহেব একটু শান্ত গলায় বললেন, হ্যাঁ বলো। আসলে আকাশ খুব অস্বস্তি বোধ করছে। সে সবার দিকে একবার তাকিয়ে আবার তার মায়ের দিকে তাকালো। আয়েশা বেগম ছেলেকে বলার জন্য আশ্বাস দিলেন। আসলে আমার বাবাও এরকম ভাবে বিয়ের ব্যাপারে খুব অমত করছিল, কিন্তু আমি বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি। কিন্তু কেন বাবা? আকাশ মাথা নুয়ে ফেলল। আয়েশা বেগম ছেলের কাছে গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বললেন, আসলে আমার ছেলেটা আপনার মেয়েটাকে খুব ভালোবাসে। আমার ছেলেটা খুব ভয় পায় যদি সে মুক্তিকে না পায়। তাই আকাশের পাগলামের জন্য আমাদেরও এভাবে বিয়েতে রাজি হতে হলো। রিপন সাহেব মনে মনে খুব খুশি হলেন। রিপন সাহেব আকাশের পিঠে হাত রেখে বললেন, দেখো বাবা, আমি নিজেই তোমাকে কথা দিচ্ছি, আমি মুক্তিকে তোমার হাতেই তুলে দিব। মুক্তি বাবার কথা শুনে চোখে পানি এসে গেল। কিন্তু বাবা, এভাবে বিয়েটা ঠিক হবে না। আমাদের আত্মীয় স্বজন আছে, ওদেরকে না জানিয়ে এভাবে আমি মুক্তিকে বিয়ে দিতে পারি না। ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যেই সবাইকে জানিয়ে দিন। আকাশ মায়ের দিকে তাকালো। আয়েশা বেগম রিপন সাহেবের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ ভাই, আপনারা আপনাদের সব আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। আমরা পরশু না হয় বিয়েটা সেরে ফেলবো। পরে আমরা খুব ধুমধাম করে মুক্তিকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। আকাশ সহ আকাশের বাবা মা যেন নাছরবান্দা হয়ে পড়েছে, কোনো কিছু বুঝতেই চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চিন্তা করে দেখি। রাজু সাহেব আয়েশা বেগম আকাশ আর রিপন সাহেবকে বসতে বললেন। মুক্তি যে ভয় পাচ্ছে পায়েল সেটা বুঝতে পারল। পায়েল রাজু সাহেবের উদ্দেশ্যে বলল, বড় আঙ্কেল, আমি কি মুক্তিকে নিয়ে যাব? হ্যাঁ মা, তুই মুক্তিকে নিয়ে যা। পায়েল মুক্তিকে নিয়ে গেল। তারা সবাই নিজেদের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে নিল। কিছুক্ষণ পর আকাশ পলাশকে বলল, পলাশ, আমার মুক্তির সাথে একটু আলাদা করে কথা বলা দরকার, প্লিজ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ব্যবস্থা করছি। পলাশ আকাশকে ছাদে যেতে বলে মুক্তিকে নিয়ে ছাদে চলে গেল। মুক্তিও আকাশের থেকে অনেক কিছু জানার আছে। আকাশের মুক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছে। আকাশ মুক্তির দিকে তাকিয়ে আছে, কিন্তু মুক্তি অন্যদিকে মুখ করে বলল, হঠাৎ করে কেন এরকম করছেন আপনি? মুক্তি, তোমাকে আমার কিছু কথা বলার আছে। তুমি প্লিজ চুপ করে আমার কথাগুলো শুনবে। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। আমি হয়তো তোমার কথা সহ্য করতে পারবো না। আমার কথার মধ্যেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। মুক্তি আকাশের দিকে তাকালো। মুখটা খুব মলিন হয়ে আছে। মুক্তির সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। মুক্তি, তোমার মনে আছে তো আমি তোমাকে প্রথম যখন বিয়ের কথা বলেছিলাম তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার ফ্যামিলি, বিশেষ করে তোমার বাবার মতই তোমার মতামত। আশা করি তুমি তোমার বাবার মত পেয়ে গেছো। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি তোমাকে আমার হাতেই তুলে দিবেন। আমি আশা করি তুমি তোমার কথা রাখবে। মুক্তির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মুক্তি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো সেটা আমি তোমার কাছে কখনো জানতে চাইবো না। তুমি আমাকে ভালোবাসো কি না, নাকি তুমি প্রেমকে ভালোবাসো, নাকি আদ্রকে? মুক্তি অবাক হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ মুক্তির দিকে তাকিয়ে বলল, না মুক্তি, তোমার কারো নাম নেওয়ার দরকার নেই। আমি জানতে চাই না। আমি কথা দিচ্ছি
বিয়ের পর ও কোনো সময় জানতে চাইবো না তুমি আমাকে ভালোবাসো কিনা, আমি সেটাও জানতে চাইবো না। আমি যে তোমাকে ভালোবাসি সেই কথা শুধু তোমাকে জানাবো, আর কিচ্ছু জানার থাকবে না তোমার কাছে আমার। মুক্তি, আমি বিশ্বাস করি বিয়ে একটা পবিত্র বন্ধন। এই বন্ধনে যখন দুটি মানুষ এক হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। তাই তুমি এখন কাকে ভালোবাসো বা আমাকে আদৌ ভালোবাসো কি না সেই বিষয়ে বিন্দুমাত্র আমার আগ্রহ নেই। বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব। আমি শুধু চাইবো তুমি তোমার কথা রাখো। তোমার এখন উচিত হবে তোমার আর তোমার বাবার কথা রাখতে, এই বিয়েতে কোনো প্রকার আপত্তি না করা। মুক্তির বুক ফেটে কান্না আসছে। সে সাথে সাথে ছাদ থেকে দৌড়ে চলে গেল নিজের রুমে গিয়ে মুক্তির দরজা লক করে বিছানায় শুয়ে খুব কাঁদছে। কিছুক্ষণ পর আকাশ আর তার পরিবারের সবাই চলে গেল। পরদিন সকালে রুনা বেগম আর প্রিয়া ড্রয়িং রুমে বসে আছে। রাজু সাহেব রুনা বেগমকে ফোন দিলেন। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। রুনা, তুই প্রিয়াকে নিয়ে আজকে বাড়িতে চলে আয়। হঠাৎ করে বাড়িতে আসবো কেন, কি হয়েছে? মা ভালো আছে তো? আরে তুই অস্থির হচ্ছিস কেন? মা ঠিক আছে। আসলে কাল আলতাফ সাহেব তার ফ্যামিলি আর কয়েকজন আত্মীয় নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। ওনারা চেয়েছিলেন কালকেই আকাশ আর মুক্তির বিয়েটা যাতে হয়ে যায়। রুনা বেগমের সাথে সাথে মুখটা মলিন হয়ে গেল। কি মুক্তির বিয়ে? প্রিয়ার সাথে সাথে মায়ের দিকে তাকালো। হঠাৎ করে এসে কিভাবে ওনারা বিয়ের কথা বলতে পারেন? আমাদের মেয়ে কি ফেলনা হয়ে গেছে নাকি যে ওনারা বলবেন আর আমরা সাথে সাথে বিয়ে দিয়ে দিব? প্রিয়া মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তির বিয়ের কথা শুনে তার জন্য কান্না পাচ্ছে। আরে উত্তেজিত হওয়ার দরকার নেই, ফোনে এত কথা বলা যাবে না। প্রেম তো বাড়িতে নেই। তুই তাড়াতাড়ি প্রিয়াকে নিয়ে চলে আয়, তুই আসলে সব কথা হবে। এই কথা বলে রাজু সাহেব ফোন রেখে দিলেন। প্রিয়া উৎসুক হয়ে বলল, মা কি হয়েছে? আমি মনে হয় মুক্তিকে আমার প্রেমের বউ করতে পারলাম না। ছোট ভাইজান মুক্তি আর আকাশের বিয়েতে রাজি হয়ে গেছে। না না মা, তুমি এই বিয়ে যেভাবেই হোক আটকাও। ভাইয়া যে মুক্তিকে ভীষণ ভালোবাসে, ভাইয়া মুক্তিকে না পেলে মনে হয় বাঁচবেই না। রুনা বেগমের বুকটা কেঁপে উঠল। কি প্রেম মুক্তিকে ভালোবাসে? কই, আমাকে তো তোরা কিছুই বলিসনি। বলিনি মা, বলা হয়নি। কেন বলিসনি? আমাকে যদি আগে বলতি তাহলে ব্যাপারটা এতটা কঠিন হতো না। এখন আমি কি করব? আমার ভাইয়েরা তো কাউকে কথা দিলে সেই কথা ফেলে না কখনো। কেন তোরা এরকম করলি বলতো? পাশে থেকে বুয়া বলল, আমি আপনারে কইতে চাইলাম খালাম্মা, কিন্তু মুক্তি আফা আমারে কইতে দেয় নাই। রুনা বেগম অবাক হলেন। ভাবি, আমিও আপনাদের বলতে চাইছিলাম, মুক্তিমা আমারও নিষেধ করেছে। মানে শুধু আমি ছাড়া সবাই সবকিছু জানে, অথচ আমাকে কেউ কিছুই বলেনি। মা, মুক্তি মনে করেছিল তুমি জানলে তাকে খারাপ ভাববে, তাই সবাইকে বলতে নিষেধ করেছে। মা, আমি ভাইয়াকে এক্ষুনি ফোন দিচ্ছি। না না, কি করছিস তুই? ভাইয়াকে জানাবো না? না, প্রেমকে এখন এই বিষয়ে জানানোর দরকার নেই। প্রেম যদি এই কথা শুনে টেনশন করে আর আমার ছেলেটা যদি কিছু হয়ে যায়, এমনি ছেলেটা আমার থেকে দূরে আছে। না না, তুই শুধু প্রেমকে ফোন করে বলে দে যত তাড়াতাড়ি সম্ভব কানাডা থেকে চলে আসতে। অন্য কিছু বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। প্রিয়ার সাথে সাথে প্রেমকে ফোন করলো, কিন্তু প্রেমের ফোন বন্ধ। মা, ভাইয়ার ফোন তো বন্ধ। ফোন বন্ধ? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমরা এক্ষুনি তোর মামা বাড়ি যাব। রুনা বেগম আর প্রিয়া রওনা হয়ে গেল। প্রিয়া বারবার প্রেমের ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। প্রিয়া রুনা বেগমের উদ্দেশ্যে বলল, মা, তুমি আমাদের কানাডা অফিসে ফোন করে খবর নাও, ভাইয়া কোথায় আছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রুনা বেগম ওখানকার অফিসে ফোন করে জানতে পারলো প্রেম এখন মিটিংয়ে আছে। মিটিং শেষ করতে অনেক দেরি হবে। রুনা বেগম আর প্রিয়া বাড়িতে পৌঁছে গেল। বাড়ি ভরা ঘনিষ্ঠ সব আত্মীয় স্বজন। মুক্তির খালামণি লাইলা বেগম আর আদ্রুর বাবাও আছেন। ওনাদের মুখটাও ভার হয়ে আছে। রিপন সাহেব মুক্তির মামাকেও ফোন করে সবকিছু জানিয়েছেন। রুনা বেগমের জন্যই সবাই অপেক্ষা করছিল। প্রিয়া মুক্তির কাছে গেল। মুক্তি ওর রুমে বসে আছে। মুক্তি প্রিয়াকে দেখে চোখ নামিয়ে নিল। মুক্তি, এসব কি হচ্ছে? যা হবার তাই হচ্ছে। আমি বলেছিলাম না এরকমই কিছু হবে। মুক্তি, ভাইয়া যে তোকে ভালোবাসে, আমি মাকে সব বলে দিয়েছি। কেন তুই ফুপিমণিকে বলতে গেলি? এখনো বলবো না? চুপ করে থাকবো? মুক্তি, আমার ভাইয়া তোকে ছাড়া বাঁচবে না, আর তুই এখনো বলছিস মাকে কেন বললাম? তুই কি আমার ভাইয়াকে মেরে ফেলতে চাস? প্রিয়া,
আমি তোকে আগেই বলেছিলাম আমার বাবার পছন্দই আমার পছন্দ। তুই আমার কথা বুঝতে চেষ্টাই করিসনি। এখন তোর ভাই যদি আমাকে ছাড়া না বাঁচতে পারে তাহলে সেটা কি আমার দোষ তুই বল? না, তোর তো কোনো দোষই নেই, তুই তো বাবার ভালো মেয়ে। মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। বাড়ির সবাই একসাথে আছে। রাজু সাহেব আকাশের সাথে মুক্তির বিয়ের কথা বলতেই রুনা বেগম বললেন, ভাইজান, আমার এই বিয়েতে আপত্তি আছে। তোরা তো আগে থেকেই আপত্তি, তো কেন তোরা তো আপত্তি সেটা তো বল। আমি মুক্তিকে আমার প্রেমের বউ করে আমার বাড়িতে নিতে চাই। সবাই রুনা বেগমের কথা শুনে অবাক হয়ে গেল। সবাই সবার মুখের দিকে তাকালো। রিপন সাহেব ভুরু কুঁচকিয়ে বললেন, কিন্তু রুনা, এই কথাটা তো তুই আগে বলিসনি। হ্যাঁ বলিনি, কিন্তু এখন বলছি। তোমরা আমার ছেলের কথা শুনেও আকাশের সাথে মুক্তির বিয়ে দিবে? তার তিন ভাই একে অপরের দিকে তাকালো। রুনা, কেন বিষয়টাকে এতটা কঠিন করলি বলতো? তুই আগে বলে দিলেই তো আমরা আর আলতাফ সাহেবকে কথা দিতাম না। কিন্তু বোন, তুই তো জানিস আমরা যদি এখন আমাদের কথা না রাখি তাহলে ওনারা কি মনে করবেন? তুই নিশ্চয়ই চাস না তোর ভাইরা অন্য কারো কাছে ছোট হয়ে যাক। এখন অনেক দেরি হয়ে গেছে বোন, তোকে তো আমরা আগে জিজ্ঞেস করেছিলাম, তুই তো পারতি আমাদের কাছে এই কথাটা বলতে, তখন আমরা কখনো এই ব্যাপারে আপত্তি করতাম না। তাহলে কি তোমরা আমার ছেলের সাথে মুক্তির বিয়ের ব্যাপারে আপত্তি করছো? আমার ছেলে থেকে অন্য বাড়ির ছেলে তোমাদের কাছে বড় হয়ে গেল? রুনা বেগমের চোখে পানি এসে গেল। রুনা, এখানে বড় ছোট প্রশ্ন নয়, আমরা তো ওনাদের কথা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা কথা ঘুরোই তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে। তুই ব্যাপারটা মন থেকে একবার ঝেড়ে ফেলে দে। প্রেমের জন্য আমরা খুব ভালো মেয়ে খুঁজে বের করব, তুই কোনো চিন্তা করিস না। মানে তোমরা প্রেমের সাথে মুক্তির বিয়ে দেবে না? রুনা, কেন এত জেদ করছিস সামান্য একটা বিষয় নিয়ে? এমন তো না যে প্রেমের জন্য আমরা কোনো মেয়ে পাবো না। আমরা ওদেরকে কথা দিয়েছি, এখন ওনাদের কিভাবে বলবো আমাদের বাড়ির মেয়েকে আমার বোনের ছেলের সাথে বিয়ে দিব? ওনারও তো আমাদের স্বার্থপর ভাববেন। তুই এই বিষয়ে আর কোনো কথা বলিস না। আমরা আকাশ আর মুক্তির বিয়ের ব্যাপারে কথা বলি, সেটাই ভালো হবে। রুনা বেগম সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আর জীবনেও আমি এই বাড়িতে পা রাখবো না। এই কথা বলে রুনা বেগম প্রিয়াকে নিয়ে চলে যেতে চাইলে সবাই রুনা বেগমকে আটকানোর চেষ্টা করলেন। বাড়ির মেয়েরা সবাই রুনা বেগমকে ঘিরে ধরেছে, কিন্তু রুনা বেগম কারো কথা না শুনে বাড়ি থেকে চলে গেলেন। মুক্তি উপর থেকে সব দেখছিল। মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তি মনে মনে বলছে, আজ এই সব কিছু আমার জন্য হচ্ছে। রুনা বেগম আর প্রিয়া গাড়িতে করে ঢাকা চলে যাচ্ছেন। মা, ভাইয়া যে মুক্তিকে ভালোবাসে, তুমি সেই কথাটা কেন বললে না? আমি ইচ্ছে করেই বলিনি। আমি যদি বলতাম প্রেম মুক্তিকে ভালোবাসে, তাহলে সবাই মুক্তিকে ডেকে এনে জিজ্ঞেস করতো সে প্রেমকে ভালোবাসে কিনা। আর আমি জানি মেয়েটা যদি প্রেমকে ভালোবাসে তাহলেও তার বাবা চাচাদের সামনে বলতে পারতো না, তখন বিষয়টা একেবারেই হাতের বাইরে চলে যেত। আগে প্রেমকে আসতে দে, তারপর দেখছি কি করা যায়। কিন্তু ততক্ষণে যদি ডক্টর আকাশের সাথে মুক্তির বিয়ে হয়ে যায়? রুনা বেগম ও প্রিয়ার কথা শুনে খুব চিন্তিত হলেন। ওই বাড়িতে এখন থমথমে ভাব, কারো মুখে কোনো কথা নেই। এইরকম একটা বিষয় হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি। লায়লা বেগমের ইচ্ছে ছিল উনি একবার আদ্র আর মুক্তির বিয়ের কথা বলবেন, কিন্তু যেখানে নিজের বোনের ছেলের সাথে ওনারা বিয়ের আপত্তি জানালেন, সেখানে আদ্রর কথা তো বলার প্রশ্নই ওঠে না। কাল থেকে মুক্তি আদ্রর সাথে কথা বলে না। আদ্র ফোন করেছিল, কিন্তু মুক্তি ফোন রিসিভ করেনি। পায়েল আদ্রকে ফোন করে সবকিছু জানালো। আদ্রর কথা শুনে মাথা ঝিম করে উঠল। আদ্র চোখের পানি ফেলে দিয়েছে। আদ্র পায়েলের ফোন রেখে মনে মনে বলছে, মুক্তি, আমি তো ভেবেছিলাম তুই প্রেম ভাইকে ভালোবাসিস, সেই জন্যই আমি আমার ভালোবাসার কথা বলে তোকে কষ্ট দিতে চাইনি। কিন্তু তুই তো ডক্টর আকাশকে ভালোবাসিস না, তুই ওনাকে বিয়ে করে কোনো সময় সুখী হতে পারবি না। তার থেকে ভালো হবে আমি তোকে বিয়ে করলে। আমি তোকে খুব সুখী রাখবো। আমার থেকে ভালো আর তোকে কেউ বুঝে না। আমি আমার ভালোবাসার কথা তোকে সব খুলে বলবো। তারপর তুই যদি আমাকে বিয়ে করতে না চাস তাহলে আমি জোর করে তোকে বিয়ে করব। যা হওয়ার তা পরে দেখা যাবে, কিন্তু তবু আমি ডক্টর আকাশের সাথে তোর বিয়ে হতে দিব না। তুই যাতে কষ্ট না পাস সেই জন্যই সেই ছোট্টবেলা থেকে আমি আমার মনের কথা তোকে বলতে পারিনি। কিন্তু ডক্টর আকাশকে বিয়ে করে তুই তো সেই কষ্টই পাবি। তাহলে আমি তোকে কেন ছাড়বো? আমি তোকে ছাড়তে পারবো না। আমি এক্ষুনি তোর কাছে আসছি। আদ্র সঙ্গে সঙ্গে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যায় প্রেম নিজে থেকে রুনা বেগমের ফোনে ফোন করলো। প্রিয়া রুনা বেগমের কাছেই ছিল।
হ্যালো মা, তোমার দোয়ায় আমরা অর্ডারটা পেয়ে গেছি। রুনা বেগমের মুখে যেন হাসি ফুটল না। প্রেম, তোর কাজ শেষ? প্রেম মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ মা, কাজ তো শেষ। মা, তুমি খুশি হওনি? আমি খুব খুশি হয়েছি বাবা, কিন্তু তুই যত তাড়াতাড়ি সম্ভব দেশে চলে আয়। প্রেম ভুরু কুঁচকাল। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। আমাকে বলো কি হয়েছে। প্রেম, আমি যা বলি তাই কর, এখনই প্লেনের টিকিট কাট। এই কথা বলে রুনা বেগম ফোন কেটে দিলেন। প্রেম কিছু বুঝতে পারল না। সন্ধ্যায় পায়েল মুক্তিকে এক প্রকার টেনে নিয়ে বাড়ির বাইরে চলে এলো। পায়েল, আমার ভালো লাগছে না, তুই কেন আমাকে টেনে বাইরে নিয়ে এলি বলতো? তোর সাথে একজন দেখা করবে, তাকে দেখলেই তোর মন ভালো হয়ে যাবে। মুক্তি? কে? পায়েল মুক্তিকে হাত ধরে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে এলো। আদ্র গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। মুক্তি আদ্রকে দেখে অবাক হয়ে গেল। আদ্র, তুই তুই কখন এলি? আর তুই বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মুক্তি, তুই গাড়িতে ওঠ। মুক্তি ভুরু কুচকিয়ে বলল, গাড়িতে করে কোথায় যাব? আগে তুই গাড়িতে ওঠ, তারপর বলছি। আগে বল। তুই তো আগে কখনো আমাকে এভাবে জেরা করিসনি। তুইও তো আমার সাথে আগে কখনো এভাবে কথা বলিসনি। মুক্তি, আমি এই মুহূর্তে তোকে বিয়ে করব, তুই গাড়িতে ওঠ। মুক্তি ভুরু কুচকাল। মুক্তি এখন সবকিছু বুঝতে পারছে। তুই আমাকে কেন বিয়ে করবি? কারণ আমি তোকে ভালোবাসি। কবে থেকে তুই আমাকে ভালোবাসিস? যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, ঠিক সেই সময় থেকে। তো এতদিনে তোর আমাকে বলার সময় হয়েছে? আগে বললে তুই কি আমাকে ভালোবাসতি? তাহলে এখন তোর কেন মনে হলো আমি এখন তোকে ভালোবাসবো? তোর তো আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। যে নিজের ভালোবাসার কথা মুখে বলতে পারে না, তাকে আমি কেন ভালোবাসবো? আর বিয়ের কথা তো প্রশ্নই ওঠে না। পায়েল কিছু বলতে গেলে মুক্তি তাকে থামিয়ে দিয়ে বলে, পায়েল, তুই এখানে কোনো কথা বলবি না। তুই আমাকে এখানে এনেছিস না ওর সাথে কথা বলতে, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, আমি তোকে সঠিক সময়ে আমার মনের কথাগুলো বলতে পারিনি। আমি যদি সঠিক সময়ে আমার ভালোবাসার কথা বলতাম, তাহলে হয়তো 5 বছর আগে আমি আমার মুক্তিকে হারিয়ে ফেলতাম না। আদ্র চোখ ছলছল করে উঠল। আমি তো মনে করেছিলাম আমার মুক্তি আমাকে বোঝে, আমার চোখ দেখে ও আমার ভালোবাসা বুঝে নেবে। আমি কখনো ভাবতে পারিনি মুক্তি আমার হবে না। আমি তো ভেবেছিলাম মুক্তির জন্মই শুধু হয়েছে আদ্রের জন্য। আমি কি করে বুঝবো যে মুক্তকে আমি এতটা ভালোবেসে, এতটা আগলে রেখে ও সেই মুক্তি মাত্র কয়েকদিনের জন্য কারোর প্রেমে পড়তে পারে? মুক্তি কোনো কথা বলছে না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি কি করে বুঝবো আমার মনে সবটা জুটে যে দখল করে আছে, সে অন্য কারো মনে একটু জায়গার জন্য হাত রাখতে পারে? আমার চোখ যাকে সবসময় খোঁজে, কিন্তু তার চোখে অন্য কাউকে খুঁজতে পারে। প্রতি রাতে আমি তোর উপর অভিমান করেছি মুক্তি, প্রতি রাতে তোর জন্য কেঁদেছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। এখন তুই বল মুক্ত, কে অপরাধী, আমি নাকি তুই? মুক্তি কোনো কথা বলছে না। তুই আমাকে বিয়ে করবি মুক্তি? আমার সব অভিমান কাটিয়ে আমি তোকে বলতে এসেছি আমি তোকে ভালোবাসি। প্রথমে ভেবেছিলাম জোর করে তোকে বিয়ে করব, কিন্তু তুই আমার সামনে আসার পর আমার সব কিছু উলটপালট হয়ে গেছে। আমি যে তোকে জোর করতে পারবো না, যদি জোর করতে পারতাম তাহলে অনেক আগেই করতাম। হয়তো এটাই আমার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। অনেক দেরি হয়ে গেছে আদ্র, অনেক দেরি হয়ে গেছে। হয়তো আমি তোর ভালোবাসা বুঝতে দেরি করে ফেলেছি, আর তুই আমাকে বলতে অনেক দেরি করে ফেলেছিস। এই কথা বলে মুক্তি কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। মুক্তি চলে যাওয়ার পর আদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। আদ্রর কান্না দেখে পায়েল খুব কাঁদছে। পরদিন সকালে আকাশের বাড়ি থেকে মুক্তির জন্য শাড়ি, গহনা, বিয়ের যা কিছু সব পাঠিয়ে দেওয়া হয়েছে। আলতাফ সাহেব ফোন করে বলে দিয়েছেন উনি ওনার কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে বিকেলে আসবেন। রিপন সাহেবের ভালো লাগছে না এভাবে মেয়ের বিয়ে দিতে, কিন্তু আকাশ আর তার পরিবার তো নাছোড়বান্দা, কোনো কিছুই বুঝলো না। আকাশটা বাড়ি থেকে যাওয়ার পর ও এই 2 দিন যাবৎ অনেকবার ফোন করে ওনাদের বোঝানোর চেষ্টা করেছেন সবাই এক প্রকার রাজি হলে আকাশ কোনোভাবেই রাজি হয়নি। আকাশের জন্যই 2 বাড়ির মানুষকেই রাজি হতে হলো। আকাশের বাবা মাও জানেন না আকাশ কেন এমন করছে। মুক্তিকে নিয়ে তার কি এত ভয়, কিন্তু আকাশ আরোহীকে ছাড়া কাউকে কিছুই বলেনি।
আকাশ আর আরোহী দুজন মিলে তাদের বাবা মাকে রাজি করিয়েছে। আকাশ আজ খুব খুশি। আজ ফাইনালি তার স্বপ্নচারিণী তার হবে। আকাশের খুব ইচ্ছে ছিল এই ঘরটা ফুলে ফুলে সাজিয়ে দিতে, কিন্তু সাজিয়ে কি হবে? মুক্তি তো আজ তার ঘরে আসবে না। আজ শুধুমাত্র বিয়েটা হচ্ছে। বিয়ের পর দুজন দুবাড়িতেই থাকবে। তারপরও আকাশ আজ ভীষণ খুশি। মুক্তিকে নিয়ে তার আর কোনো ভয় থাকবে না। আকাশ শুধু মুখে বলতো সে মুক্তিকে নিয়ে ভয় করে না, কিন্তু মনে মনে আকাশ মুক্তিকে নিয়ে ভয় পেত। প্রথম ভয় পেয়েছিল আড্ডুর চোখে যেদিন মুক্তির জন্য কান্না দেখতে পেয়েছিল। পিকনিকের দিন রাতের বেলা দূর থেকে আকাশ আড্ডু আর মুক্তিকে দেখেছিল। মুক্তি আড্ডুর রাগ ভাঙাচ্ছে। ওই দিন আকাশ আড্ডুর চোখে পানি দেখতে পেয়েছিল। সেদিনই সে বুঝতে পারে আড্ডু মুক্তিকে খুব ভালোবাসে। কিন্তু আড্ডুকে নিয়ে আকাশের খুব একটা ভয় হয়নি, কারণ আকাশ বুঝতে পেরেছিল আড্ডুর সাথে মুক্তির বাবা মুক্তির বিয়ে দিবেন না, কারণ আড্ডু এখনো পড়াশোনা শেষ করেনি। সে কিভাবে মুক্তির দেখাশোনা করবে? আকাশ সিরিয়াসভাবে সেদিনই ভয় পেয়েছে যেদিন আরোহী প্রেমের কথা আকাশকে বলে, কারণ প্রেমকে রিজেক্ট করার মতো মুক্তির বাবার কাছে কোনো কারণ ছিল না। তার উপর প্রেম রুনা বেগমের ছেলে হওয়ায় সে আকাশের থেকে আরও এক ধাপ এগিয়েছিল। প্রেম যে সহজে মুক্তিকে ছাড়বে না সেটা আকাশকে ভালো করেই বুঝে গেছে। তাই প্রেমের কানাডা যাওয়ার এই সুযোগটা আকাশ কিভাবে হাতছাড়া করে, এই সুযোগটাই আকাশ কাজে লাগিয়েছে। একটু পরে মুক্তি সারা জীবনের জন্য তার হয়ে যাবে। আকাশ পাঞ্জাবি পরেছে, যেহেতু বিয়েটা ঘরোয়াভাবে তাই পাঞ্জাবিই ঠিক আছে। আকাশ আনিকার সাথে ফোনে কথা বলছে। আনিকা তার খুব ভালো একজন বন্ধু। প্রিয় বন্ধুর সাথে প্রিয় মুহূর্তটা একটু শেয়ার করছে, কিন্তু অন্য দিনের থেকে আজ আনিকার গলাটা কেমন যেন লাগলো আকাশের কাছে। কিন্তু আকাশ সে বিষয়ে পাত্তা না দিয়ে নিজের কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। মুক্তির শাড়ি গহনা কিছুই পরতে চাইছে না। সুমি, রেখা, জুই, মৌ সবাই মুক্তিকে খুব জোরাজোরি করছে, কিন্তু মুক্তি কিছুই পরতে চাইছে না। সে যেভাবে আছে সেভাবেই বিয়ে করবে। রিপন সাহেব মুক্তির ঘরে ঢুকলেন। বুঝতে পেরেছি, আমার মুক্তিমা রাগ হয়েছে। তার বাবা তাকে এভাবে বিয়ে দিচ্ছে বলে ঠিকই তো আছে। আমার মেয়ে সব কিছু পড়ার দরকার নেই। যেদিন আমার মেয়ের জন্য এই বাড়িটা সাজবে, আমার মেয়েও ঠিক সেদিন সাজবে। আজ কেন সাজগোজ দরকার নেই? কিন্তু ছোট আব্বু, আজ তোর বিয়ে। হোক বিয়ে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় না এতে ওদের বাড়ির মানুষের কিছু মনে করবে। রিপন সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। মুখটা একেবারে শুকিয়ে গেছে। চোখে মুখে কোনো আনন্দের রেশ খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপন সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে অজান্তেই কেমন যেন একটা ভয় হলো। পরক্ষণেই তিনি ভয় দূর করতে নিজের মনকে বোঝালেন হয়তো মেয়ে বাবাকে ছেড়ে চলে যাবে, এজন্য মেয়ের মুখে কোনো হাসি নেই। আকাশ ফোনে আনিকার সাথে কথা বলছিল। সেই সময় আরোহী আকাশের ঘরে এসে আকাশকে বলল, ভাইয়া আদ্র এসেছে তোমার সাথে দেখা করতে। আকাশ ভুরু কুঁচকাল। আকাশ আনিকার ফোনের সাথে সাথে কেটে দিল। আদ্র? আদ্র কেন এসেছে? জানি না, বলেছে তোমার সাথে কথা আছে। আকাশের চোখে মুখে কিছুটা বিরক্তির ছাপ ফুটে উঠল। আকাশ হনহনিয়ে তার ঘর থেকে বেরিয়ে গেল। আদ্র আকাশকে দেখে চোখ নামিয়ে নিল। আকাশ সেজেগুজে তৈরি হয়ে আছে। আদ্র যেন আকাশের এই সাজ সহ্য করতে পারছে না। এখনো বিকেল হয়নি। বিকেল হতে আরো অনেক দেরি। আকাশ আদ্রকে নিয়ে আকাশের বাড়ির বাগানে চলে গেল। আদ্রর সাথে ঘরে কথা বলাটা ঠিক হবে না। বাগানের পাশে খুব সুন্দর উপরে ছাউনি দেওয়া বসার জায়গা আছে। আকাশের আদ্র সেখানে বসে আছে। বলো আদ্র, কি বলতে চাও? আকাশ ভাইয়া, আপনি কি এই কাজটা ঠিক করেছেন? কোন কাজটার কথা বলতে চাইছো তুমি? এই যে আপনি মুক্তিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেছেন। আকাশ হেসে বলল, আমি কেন মুক্তিকে ইমোশনাল ব্ল্যাকমেল করব? আমি শুধু ও আমাকে যে কথা দিয়েছিল সেই কথা রাখার জন্য বলেছি। ওর কথাও রাখা উচিত। আর তাছাড়া ওর বাবাও আমাকে কথা দিয়েছে যে উনি মুক্তির বিয়ে আমার সাথেই দিবেন। আমি শুধু এই কথাগুলোকে মনে করিয়ে দিয়েছি। এখানে ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে হলো বলো? ঠিক আছে, তাহলে আপনি কি মুক্তির কোনো কথা শুনতে চেয়েছেন? আপনি যে ওকে বিয়ে করবেন, আপনি কি একবারও জানতে চেয়েছেন ও কি চায়? না, আমার জানার দরকার নেই। আপনার জানার দরকার নেই কারণ আপনি ভয় পাচ্ছেন মুক্তি যদি আপনাকে ভালো না বাসে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এটা স্বার্থপরতা হয়ে গেল না? হবে হয়তো। আমি স্বার্থপরই। আমি তোমার মতো এতটা বোকাও নই যে নিজের ভালোবাসার মানুষকে এত সহজে রেখে তাকে একবারের জন্য ভালোবাসার কথা বলতে পারিনি। হ্যাঁ, আমি খুব বোকা। আমি চেয়েছিলাম আমার এই বোকামোর জন্য মুক্তি ভালো থাকুক, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে সেই ভালো থাকতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না আদ্র, আমি মুক্তিকে খুব ভালো রাখবো। আপনার মতো স্বার্থপর মানুষ কাউকে ভালো রাখতে পারে না।
আচ্ছা তুমি বলো, তুমি নিঃস্বার্থভাবে মুক্তিকে ভালোবেসে কি পেলে বলো? তুমি কি মুক্তিকে পাবে? মুক্তি তো এখনো পর্যন্ত জানতেই পারলো না যে তুমি মুক্তিকে ভালোবাসো। তোমার এরকম ভালোবাসার মধ্যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। যে শুধু নিজের কথা ভাবে সে কোনো সময় নিঃস্বার্থ ভালোবাসার মানে বুঝতে পারবে না। কাউকে পাওয়ার জন্য যে কাউকে ভালোবাসতে হবে তার তো কোনো মানে নেই। একজনকে অনেকজন ভালোবাসতে পারে, তাই বলে কি সে সবার হয়ে যাবে? না, সে শুধু একজনের হবে, তাই বলে কি অন্যদের ভালোবাসা মৃত্যু হয়ে যাবে? ডক্টর আনিকা তো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আপনি তার সেই ভালোবাসা বুঝতে পেরেছেন? আপনি আসলে নিজে কি চান সেটাই সবসময় চিন্তা করেছেন। আদ্রর কথা শুনে আকাশ অবাক হয়ে গেল। আনিকা আমাকে ভালোবাসে? কই, ও তো আমাকে কখনো বলেনি। আপনি কষ্ট পাবেন বলে বলিনি। আপনার সুখের মধ্যেই উনি ওনার সুখ খুঁজে পেয়েছেন। উনি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসেনি, এটাই ওনার নিঃস্বার্থ ভালোবাসা, ঠিক আমার মতো। আকাশ কিছু বলছে না। আপনার কি কিছু বলার নেই? না, আমার কিছু বলার নেই। আদ্র হাসলো। আমি জানতাম আপনি ঠিক এই কথাটাই বলবেন। আসলে আপনার মতো স্বার্থপর মানুষ কারণ নিঃস্বার্থ ভালোবাসাকে কিভাবে দাম দিবে তার কাছে তো সেই ক্ষমতাই নেই। আমি শুধু মুক্তিকেই চাই। আপনার আর আমার মধ্যে তফাৎ কি বলুন তো? আমি মুক্তিকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, আর আপনি স্বার্থপর হয়ে। স্বার্থপর হয়ে যদি মনের মানুষকে পাওয়া যায় তাহলে সমস্যা কি? আমার সত্যি আপনাকে আর কিছু বলার নেই। আদ্র আকাশের সামনে থেকে উঠে চলে গেল। বিকেল হয়ে এসেছে। আকাশ আর তার পরিবারের সবাই কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে মুক্তির বাড়িতে হাজির হয়ে গেছে। আদ্র মুক্তির বাড়িতেই আছে, কিন্তু আদ্র এখনো মুক্তির সামনে যায়নি। আদ্র মুক্তির মলিন মুখটা সহ্য করতে পারবে না। আকাশ মুক্তির জন্য অপেক্ষা করছে। আজ মুক্তি আকাশের জন্য বউ সেজেছে। আকাশের তৃষ্ণার্ত দু চোখ পাগল হয়ে আছে মুক্তিকে দেখার জন্য। বিকেল প্রায় শেষের দিকে আলতাফ সাহেব সবার উদ্দেশ্যে বললেন, মুক্তিমাকে নিয়ে আসুন, বিয়ের কাজটা আগে শেষ করে নেই, পরে সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া হবে। সবাই হাসলো। আকাশের মুখে হাসি। সে নড়ে চড়ে বসলো। আদ্র বুকের মধ্যে কেমন যেন ব্যথার অনুভব করলো। মুহূর্তে তার চোখ ছলছল করে উঠেছে। কিছুক্ষণ পর মুক্তিকে তার ঘর থেকে নিচে নিয়ে আসা হয়েছে। মুক্তিকে দেখে আকাশের বাড়ির সবাই অবাক। মুক্তি তো শাড়ি গয়না কিছুই পরেনি, মুখে বিন্দুমাত্র সাজ নেই, মুখটা একেবারে শুকিয়ে আছে। মুক্তিকে দেখে আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আকাশ মনে মনে বলছে, মুক্তি, তুমি কেন আমার জন্য বউ সাজনি? আমি যে বউ সাজে তোমাকে দেখতে চেয়েছিলাম। আদ্র মুক্তির দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে ফেলল। তার চোখ দিয়ে গাল দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ও মা, তোমরা মুক্তিমাকে সাজাওনি কেন? আন্টি আসলে মুক্তি সাজতে চাইছিল না। এই কথা শুনে আকাশের বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকালো। সমস্যা নেই মা, আমি এভাবেই মুক্তিকে বিয়ে করব। মুক্তি আকাশের দিকে তাকালো। মুক্তি তাকাতে আকাশ অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুক্তির চোখ ছলছল করছে। সুমি ভাবি আর মৌ মুক্তির দুপাশে দাঁড়িয়ে আছে। মুক্তি চল। মুক্তি দুকদম হাঁটতে ঠিক সেই সময় প্রেম এসে হাজির হলো বাড়ির দরজায়। সাথে রুনা বেগম, প্রিয়া, রাহুল আর গল্প। সবাই ওদের উপর চোখ পড়তে প্রেম কোনো দিকে না তাকিয়ে মুক্তির কাছে গিয়ে মুক্তিকে তার সর্বস্ব দিয়ে ঠাস করে একটা চড় মারল। সাথে সাথে মুক্তি নিচে পড়ে গেল। আদ্র মুচকি হাসল। আদ্র মনে মনে বলছে, এই চড়টা তো দরকার ছিল মুক্তি। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কেউ বুঝতেই পারল না। সবাই বসে থেকে দাঁড়িয়ে গেল। প্রেমকে দেখে আকাশের সারা শরীরের রক্ত টকবক করে ফুটছে। রাগে সে চোয়াল শক্ত করে হাতের মুষ্টি বদ্ধ করে নিল। সবার মুখ যেন বন্ধ হয়ে গেছে। মুক্তি ফ্লোরে পড়ে খুব কাঁদছে। তার ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। প্রেম সাথে সাথে মুক্তিকে হাত ধরে টেনে দাঁড় করালো। মুক্তি মাথা নিচু করে আছে। সে প্রেমের দিকে তাকাচ্ছে না। তুমি আমাকে ভালোবাসো না তাই না? ঠিক আছে, তুমি তোমার বাবাকে তো ভালোবাসো। প্রেম এই কথা বলে মুক্তির হাত ধরে টেনে রিপন সাহেবের কাছে নিয়ে এলো। প্রেম মুক্তির এক হাত টেনে রিপন সাহেবের মাথায় রাখলো। তুমি তোমার বাবার মাথায় হাত রেখে বলো তুমি কাকে ভালোবাসো। মুক্তি রিপন সাহেবের দিকে তাকালো। রিপন সাহেবের চোখ ছলছল করে উঠেছে। মুক্তি কিছু বলছে না। কি হলো বলো। মুক্তি আমতা আমতা করে বলল, আমি আপনাকেই ভালোবাসি। অবশেষে এক শেষ বিকেলে এক অভিমানের শেষ সমাপ্তি হলো। প্রেম রিপন সাহেবের মাথা থেকে মুক্তির হাত ছেড়ে দিল। সাথে সাথে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। প্রেম সবার থেকে দূরে রুমের একপাশে চলে গেল। প্রেম যেন তার কান্না আটকানোর চেষ্টা করছে। এবার যেন সবাই সবটা বুঝতে পেরেছে। সবার চোখে পানি।
আকাশের চোখের পানি হয়তো মুক্তিকে না পার, আর আদ্র সবশেষে চেয়েছিল মুক্তি সুখে থাকুক। হয়তো মুক্তি সুখে থাকবে চিন্তা করে খুশিতে তার চোখ দিয়ে পানি ঝরছে। মুক্তি বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। রিপন সাহেবও খুব কাঁদছেন। মুক্তি কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি আমার মা মরা মেয়েটাকে কষ্ট দিতে চাচ্ছিলাম। যে মেয়েটার সুখে থাকার জন্য আমি সব কিছু করতে পারি, তাকেই আমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল সে বিয়েতে সুখী হবে কিনা। আকাশ রিপন সাহেবের কথা শুনে সবকিছু বুঝে গেছে। সে সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশকে দেখে আকাশের বাড়ির সবাই এক এক করে চলে গেল। রাজু সাহেব রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, মুক্তি আর প্রেম যে দুজন দুজনকে ভালোবাসে, তুই তো সেই কথা আমাদের বলিসনি। আমি কিভাবে বলতাম? মুক্তি তো মুখ ফুটে কোনো সময় কাউকে বলেইনি যে সে প্রেমকে ভালোবাসে, আর তোমাদের সামনে তো বলতোই না। কেন বলিসনি মা? আমরা তো প্রেমের কথা শুনে খুব খুশিই হতাম। আসলে আমার মেয়েটা আমি কষ্ট পাবো ভেবে তার মনের কথা কাউকে বলেনি। বেশি কিছুদিন আগে আমি মুক্তিকে বলেছিলাম ভুলেও যেন কাউকে ভালো না বাসে। ও যদি কাউকে ভালোবাসে তাহলে আমি খুব কষ্ট পাবো। আসলে আমি মেয়েটাকে ভয় দেখানোর জন্যই এই কথা বলেছিলাম। ঢাকা এত বড় কলেজে এত এত ছেলেদের সাথে মেয়েটা পড়তে পাঠিয়েছি, আমার খুব চিন্তা হতো যদি কোনো ভুল মানুষের ফাঁদে পড়ে মেয়েটা যদি খারাপ কিছু হয়ে যায়, মেয়েটা যদি কষ্ট পায়। আমি জানতাম আমার মুক্তি আমার কথা রাখবে, তাই হয়তো আমার কথা রাখতেই মেয়েটার মনের কথা কাউকে বুঝতে দেয়নি। রিপন সাহেব মুক্তিকে সোজা করে তার দিকে তাকিয়ে বললেন, তাই না মা? মুক্তি মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম দূরেই দাঁড়িয়েছিল। রিপন সাহেব প্রেমের কাছে গিয়ে এগিয়ে গিয়ে প্রেমকে মুক্তির পাশে এনে দাঁড় করালেন। রিপন সাহেব মুক্তির হাত টেনে প্রেমের হাতে মুক্তিকে তুলে দিলেন। সবাই খুব খুশি হলো। রিপন সাহেব প্রেম আর মুক্তিকে দুজনকেই জড়িয়ে ধরলেন। প্রেম যেন এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল। প্রেমের চোখ দিয়ে পানি ঝরছে। মুক্তি বাবার বুকে মুখ লুকিয়ে খুব কাঁদছে। আদ্রও খুশি হলো। হয়তো মনের মানুষকে না পাওয়ার একটা কষ্ট রয়ে যাবে, তবুও মুক্তির হাসি মুখ দেখে সে সবকিছু ভুলে যাবে। আমি প্রেম আর মুক্তির বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। হ্যাঁ, ঠিক বলেছিস। কিন্তু মা, রুনা বেগম প্রেমকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি তুই কি বলতে চাস। প্রিয়ার বিয়ে নিয়ে তুই চিন্তা করিস না বাবা, আমি আগে তোর বিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, আগে তোমার বিয়ে হবে। প্রিয়া রাহুলের দিকে তাকালো। রাহুল প্রিয়াকে ইশারা দিয়ে বলল সেও তার সাথে একমত। গল্প মুক্তির কাছে গিয়ে মুক্তির ঠোঁটের রক্ত মুছে দিয়ে বলল, ইস, গালে একবারে হাতের দাগ বসে গেছে। প্রেম মুক্তির গালের দিকে তাকালো। এইটাই ওর প্রাপ্য ছিল। ঠিক বলছিস আদ্র। প্রেম আদ্রর দিকে তাকালো। মুক্তি, ভাইয়া শুধু তোকে মারেনি, নিজেকেও কষ্ট দিয়েছে। আমরা সবাই এয়ারপোর্টে ভাইয়ার জন্য অপেক্ষা করেছিলাম। ওখানেই ভাইয়াকে সবকিছু বলি। ভাইয়া ডক্টর আকাশের সাথে তোর বিয়ের কথা শুনে এক হাতের কি করেছে। মুক্তি সহ সবাই প্রেমের হাতের দিকে তাকালো। এত সময় এই হাতটা কারো চোখে পড়েনি। হাতটা রুনা বেগমের শাড়ির আঁচল দিয়ে বাঁধা ছিল। কি হয়েছে হাতে? কিছু হয়নি। প্রেম তো তার রাগ ওই গাড়ির জানালার কাঁচের উপর ঝেড়েছিল। কাঁচ বাবাজি তার প্রতিশোধ তুলতে উল্টো প্রেমের হাত দিয়ে গিয়ে বিঁধেছে। প্রেম মুস্কি হাসলো। সবাই খুব আফসোস করছে। মুক্তির খুব ইচ্ছে হচ্ছে মানুষটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু সবার সামনে সে এটা কোনো সময়ই করতে পারবে না। রুনা বেগম প্রেম আর মুক্তিকে নিয়ে দিলারা বেগমের ঘরে গেলেন। দিলারা বেগম তাদের দুজনকে জড়িয়ে ধরে আদর করে দিলেন। রুনা বেগম প্রেম আর মুক্তিকে দিলারা বেগমের কাছে রেখে চলে গেলেন। বাড়ির সব মেয়েরা দিলারা বেগমের ঘরেই ছিল। দিলারা বেগমের দুপাশে দুজন বসে আছে। আমি আজ খুব খুশি, আমার প্রেম আর মুক্তি বিয়ে হবে। তুমি কেমন আছো নানু? এই কদিনে যা অবস্থা হয়েছে, আমি কি করে ভালো থাকবো? ঠিকই বলেছো, আসলে একজনের জন্য সবার ভালো থাকা হারাম হয়ে গিয়েছিল। মুক্তি প্রেমের দিকে তাকালো। প্রেম মুক্তির দিকে তাকাচ্ছে না। মুক্তি কিছু বলতে যাবে, তখনই প্রেম দিলারা বেগমকে বললেন, নানু আমি যাই। এই কথা বলে প্রেম উঠে চলে গেল। দেখেছো দাদি, আমার সাথে একটু কথা বললো না। সবাই হাসলো। আমার ভাইয়ার সাথে তো তুই কথাই বলতে চাস না, এখন কেন কথা বলতে চাইছিস? দিলারা বেগম মুক্তিকে বলল, তোর সাথে রাগ করেছে, তোর উপর তো ওর রাগ করাটাই স্বাভাবিক। যদি আজ ঠিক সময়ে প্রেম না আসতো, আর যদি আকাশের সাথে তোর বিয়ে হয়ে যেত, তাহলে ওর কি হতো তুই একবারও চিন্তা করেছিস?
একবার না দাদি, বারবার চিন্তা করেছি আমার মনের ভেতরে কি হচ্ছিল তা আমি তোমাদের কিভাবে বোঝাতাম। আমি নিজেকে খুব কষ্টে শক্ত রেখেছিলাম, বারবার বাবার কাছে বলতে গিয়েও ফিরে এসেছি যদি বাবা কষ্ট পায়। বাবা তো আমাকে অনেক আগেই নিষেধ করেছিল কখনো কাউকে ভালো না বাসতে, কিন্তু আমি ওই দিনেই চেয়েছিলাম বাবাকে বলতে যে আমি প্রেম ভাইয়াকে ভালোবাসি, কিন্তু পরক্ষণেই মনে হলো উনি তো আমাকে ভালোবাসেননি, আমি কার কথা বাবাকে বলবো। সেদিন ওনার উপর খুব অভিমান হয়েছিল আমার, সেই অভিমানের জোরে বাবাকে ওই দিন কথা দিয়েছিলাম আমি কাউকে কোনো দিন ভালোবাসবো না। 5 বছর পর যখন উনি আমার সামনে এসে বললেন উনি আমাকে ভালোবাসেন, তখন যেন ওনার প্রতি আমার অভিমান আরও বেড়ে গেল। খুব কষ্ট হয়েছিল ওই দিন। কেন আমার ভালোবাসা বুঝতে ওনার 5টা বছর সময় লেগে গেল? আমি তো নিজেকে শক্ত করে তৈরি করেছি, এখন কেন আমাকে দুর্বল করতে উনি চলে এসেছেন? ওনার ভালোবাসা আমাকে প্রতিনিয়ত দুর্বল করে দিত। মুক্তি আর আদ্র ছাদে দাঁড়িয়ে আছে। আদ্র, আমার উপর তোর খুব রাগ হচ্ছে, তাই না? কেন তোর উপর আমার রাগ হবে? আমি জানতাম তুই প্রেম ভাইকে ভালোবাসিস। তোর উপর আমার রাগ হয়েছিল ওই সময় যখন তুই ডাক্তারকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিলি। ওই সময় সত্যিই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার মনে তোকে পাওয়ার লোভ চেপে এসেছিল। আমার মনে হয়েছিল তুই যখন প্রেম ভাইয়ার হবি না তখন তোকে আমি ডক্টর আকাশেরও হতে দিব না, তাই এতদিনের লুকানো ভালোবাসা তোর কাছে প্রকাশ করতে চলে এসেছিলাম। তোর কি মনে হয় আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি? আদ্র ভুরু কুঁচকাল। আদ্র, আমি তোর ভালোবাসা বুঝতে পেরেছিলাম, কিন্তু অনেক দেরি করে বুঝতে পেরেছি। আদ্র, তোর জন্য আমার মনে আলাদা একটা জায়গা আছে। তুই যখন আমার সাথে রাগ করেছিলি তখন আমি সেই জায়গাটা অনুভব করেছি। আমি তখন খুব কনফিউশনে ছিলাম তোর সেই জায়গাটা কি ভালোবাসার নাকি বন্ধুত্বের, কিন্তু আমি ভালোবাসা আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য যখন বুঝতে পেরেছি তখন আমি তোকে শুধু বন্ধুত্বের মাঝেই খুঁজে পেয়েছি। আদ্র চোখ ছলছল করছে। আদ্র, তোর মনে আছে আমি তোকে মজার ছলে একদিন বলেছিলাম তুই আমাকে বিয়ে করবি কিনা? তুই হ্যাঁ বলেছিলি। তুই সব সময় না করতিস, কিন্তু ওই দিন তুই হ্যাঁ বলেছিলি। তোর হ্যাঁ বলাতে সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমি শুধু প্রেম ভাইয়াকেই চাই, অন্য কাউকে না। মুক্তি, আমি সত্যি তোর বন্ধুত্বের মাঝেই থাকতে চাই। তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমি যে তোকে ভালোবাসি সেটা মন থেকে মুছে ফেল। হঠাৎ করে প্রেম পেছন থেকে বলল, মুক্তি মুছে ফেললেও তুমি কি তোমার মন থেকে মুক্তিকে সহজে মুছে ফেলতে পারবে? আদ্র আর মুক্তি পেছন ফিরে তাকিয়ে দেখে প্রেম আর পায়েল দাঁড়িয়ে আছে। পায়েলের চোখে পানি। আদ্র, যতদিন পর্যন্ত তুমি তোমার মন থেকে মুক্তিকে মুছতে না পারবে ততদিন শুধু শুধু তুমি নিজেকে কষ্ট দেবে, তুমি কখনো শান্তি পাবে না। আদ্র, তোমার মনে এখন কি চলছে সেটা আমি বুঝতে পারছি। এই মুহূর্তে তোমার এমন একজনকে দরকার যে তোমার পাশে থেকে তোমার মনে জায়গা করে নিতে পারবে। মুক্তি পায়েলের দিকে তাকিয়ে হাসল। তুমি যদি তোমার মনে তাকে জায়গা দাও আমার মনে হয় তোমার জন্য সেটা খুব ভালো হবে। তুমি ভালো থাকবে আদ্র। আর তাছাড়া পায়েল তোমাকে খুব ভালোবাসে। তোমার এখন পায়েলকে খুব দরকার। তোমার এখন উচিত হবে তার ভালোবাসার দাম দেয়া। মুক্তি পায়েলকে আদ্রর পাশে এনে দাঁড় করালো। আদ্র, আমি তোকে বলেছিলাম না তোর জন্য আমি এমন একজনকে খুঁজে বের করব যে তোকে খুব ভালোবাসবে। পায়েল তোকে খুব ভালোবাসে আদ্র। তুই পায়েলকে একটু সময় দে, দেখবি তুইও ওকে ভালোবেসে ফেলবি। আদ্রর চোখে পানি। পায়েল মুক্তিকে জড়িয়ে ধরে খুব কাছে। আদ্র ওখান থেকে একটু দূরে সরে গেল। প্রেম আদ্রর কাছে গিয়ে আদ্রর পিঠে হাত রেখে বলল, শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি লাভ আদ্র? কারো জীবন কি কারোর জন্য থেমে থাকে? তুমি চাও না তোমার আর মুক্তির মাঝে বন্ধুত্বের সম্পর্কটা ঠিক রাখতে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন প্রেম ভাইয়া। পায়েলকে এখন আমার খুব দরকার। এটাই মনে হয় আমার জন্য ঠিক হবে। প্রেম আর মুক্তি খুব খুশি হলো। পায়েল যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি ঠিক শুনল? তার স্বপ্নের পুরুষ নিজের পাশে তাকে রাখতে চায়। শুধু মনে মনেই তো তাকে ভালোবেসেছিল। মানুষটার ভালোবাসা পাওয়ার লোভও পায়েল হয়নি, কারণ পায়েল তার ভালোবাসার কথা কাউকে কখনো বলেনি। এইরকম একটা দিন আসবে পায়েল কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। মুক্তি পায়েলকে রেখে নিচে চলে গেল। প্রেমও তাদের একা রেখে চলে গেল। আদ্র আর পায়েল দুজন দুপাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তারা এভাবে থাকার পর আদ্র পায়েলের পাশে গিয়ে বলল, পায়েল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? পায়েল মাথা নেড়ে হ্যাঁ বলল। আদ্রর চোখ থেকে পানি ছেড়ে বলল, তুমি কি পারবে আমার মন থেকে মুক্তিকে মুছে দিতে? পায়েল মাথা নেড়ে না বলল। আদ্র অবাক হলো।
আমার কাছে সেই ক্ষমতা নেই। আমি জানি আপনি মুক্তিকে কতটা ভালোবাসেন। আমি শুধু এটুকু বলতে পারি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে আপনাকে আগলে রাখবো। মুক্তিকে আপনার মন থেকে মুছে ফেলার কোনো প্রয়োজন আমার নেই। আর কিছু প্রিয় মানুষ কারো মনে সারা জীবন থেকে গেলে আমার মনে হয় না তাকে মুছে ফেলার দরকার আছে। পায়েলের কথা শুনে আদ্রর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আদ্র বুঝতে পারছে পায়েল খুব সুন্দর মনের একটা মানুষ। মুক্তিকে তোমার হিংসা হবে না? আমি কখনোই মুক্তিকে হিংসে করতে পারবো না। ওর জন্যই আমি আপনাকে পেয়েছি। আমি কিভাবে মুক্তিকে হিংসা করব? আমি শুধু সারা জীবনের জন্য আপনার পাশে থাকতে চাই। সেজন্যই যদি আমাকে বহু বছর অপেক্ষা করতে হয় আমি তাও করব। সত্যি বলছো? আদ্র আর পায়েল আরো কিছু সময় ছাদে কাটালো। গল্প মুক্তি আর প্রেমের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঋদ্ধি গল্পকে ছাড়া থাকতে পারে না। সূর্য এসেছে তাকে নিয়ে যেতে। সূর্য আর গল্প সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত 12টা বাজে। মুক্তি প্রেমের ফোনে কল করলো, কিন্তু প্রেম তার ফোন রিসিভ না করে ফোন কেটে দিল। মুক্তির খুব রাগ হচ্ছে। মুক্তি মনে মনে বলছে, আমাকে এখন ইগনোর করা হচ্ছে। কোথায় এখন ওনার বুকে আমাকে জড়িয়ে ধরে রাখবে তা না করে আমার উপর অভিমান করে বসে আছে। উনি যদি প্রথমেই বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিত তাহলেই তো এত কিছু হতোই না। পরদিন বিকালে প্রেম, আদ্র, রাহুল, পলাশ আকাশের বাড়িতে গেল। বাড়িটা খুব থমথমে ছিল। ড্রয়িং রুমে আকাশের বাবা, মা, আরোহী সহ তাদের ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন বসেছিলেন। ওদেরকে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবাই তাদেরকে দেখে খুব অবাক হলো। আরোহী এগিয়ে এসে প্রেমের সামনে দাঁড়ালো। কেন এসেছেন এখানে? আমার ভাইয়ের কাছ থেকে মুক্তিকে তো কেড়ে নিয়েছেন। এখন তো আপনার মুক্তিকে নিয়ে ভালো সময় কাটানোর কথা। এখানে কেন এলেন? প্রথমত আকাশের কাছ থেকে আমি মুক্তিকে কেড়ে নেইনি। মুক্তি আগে থেকেই আমার ছিল। আর দ্বিতীয় কথা, মুক্তিকে নিয়ে ভালো সময় কাটানো, হ্যাঁ সেটা তো করবই, কিন্তু আমার মুক্তির জন্য কেউ কষ্ট পাবে সেটা আমার ভালো লাগবে না। তাই আমরা এসেছি আকাশের সাথে কথা বলতে। আপনার কি মনে হয় ভাইয়ার সাথে আপনি কথা বলে ভাইয়া তার কষ্ট ভুলে যাবে? আরোহী, তুমি শুধু শুধু জেদ করছো। তুমি আকাশ ভাইকে ডেকে দাও, আমরা ওনার সাথে কথা বলবো। ভাইয়া তোমাদের সাথে কোনো কথা বলবে না। আরোহী, কেন এরকম করছিস? যা হবার তা হয়ে গেছে। আর যা হয়েছে তা ভালোই হয়েছে। কারো মনের বিরুদ্ধে গিয়ে তাকে নিয়ে শান্তিতে থাকা যায় না। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পেয়েছে। কাল রাতে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়েছে, এখনো পর্যন্ত দরজা খুলেনি। তোমার ছেলে কষ্ট পেয়েছে, তোমার ছেলেরই দোষ। আলতাফ সাহেব আরোহীকে উদ্দেশ্য করে বললেন, আরোহী আকাশকে ডেকে আন। ওরা আকাশের সাথে কথা বলে যদি পরিস্থিতি স্বাভাবিক করতে পারে তাহলে ভালো। এখন আকাশের স্বাভাবিক হওয়াটা দরকার। কিন্তু আমার মনে হয় না ভাইয়া ওনাদের সাথে কোনো কথা বলতে চাইবে। তুমি আকাশকে আমার কথা বলো, দেখবে ও চলে আসবে। আরোহী ভুরু কুচকালো। আরোহী গিয়ে আকাশকে ডাকলো, কিন্তু আকাশ দরজা খুলল না। ভাইয়া দরজাটা খুলো, প্রেম ভাইয়া আর আদ্র এসেছে তোমার সাথে দেখা করতে। আকাশ দরজাটা খুলে আরোহীর সাথে কোনো কথা না বলে হনহনিয়ে চলে গেল। আকাশ সরাসরি প্রেমের সামনে গিয়ে দাঁড়ালো। কি দেখতে এসেছো যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি? প্রেম মুস্কে হাসলো। এই কি অবস্থা করেছো নিজের? তোমাকে দেখে তো এখন কোনো মেয়েই ক্রাশ খাবে না। সারাটা জীবন কিভাবে কাটাবে? সেই চিন্তা তোমাকে নিশ্চয়ই করতে হবে না। তুমি কেন এসেছো এখানে সেটা বলো। আকাশ চল শক্ত করে প্রেমের দিকে তাকালো। মরতে যখন পারুনি তখন এমন বাঁচা বেচো না যে বাঁচার থেকে মরণ অনেক শ্রেয়। আকাশ জীবন অনেক সুন্দর আর ভালোবাসাও অনেক সুন্দর, কিন্তু তোমার জীবনে তোমার ভালোবাসা ভুল ছিল। তোমার সঠিক ভালোবাসাকে তুমি বুঝতে পারোনি। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছেই ছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। উপস্থিত সবাই অবাক হলো। আকাশ মাথা নুইয়ে নিল। ভাইয়ার ভালোবাসা? ভাইয়া তো মুক্তিকে ছাড়া অন্য কাউকে ভালোবাসেনি। আকাশ ভালোবাসেনি, কিন্তু সে তো আকাশকে ভালোবেসেছে। কে সে? সে আমাদের সাথে এসেছে, আমরা তাকে নিয়ে এসেছি। আদ্র বাড়ির বাইরে গিয়ে বাড়ি থেকে আনিকাকে সাথে নিয়ে বাড়িতে ঢুকলো। সবাই আনিকাকে দেখে অবাক হয়ে গেল। আকাশ আনিকার দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নুয়ে ফেলল। আনিকা? আনিকা আর আকাশ তো একসাথে বিদেশে ডাক্তারি পড়তে, আর তারা তো বন্ধু। আকাশের কাছে আনিকা শুধুমাত্র বন্ধু, কিন্তু আনিকার কাছে আকাশ বন্ধুর থেকেও আরো বেশি কিছু। সবাই আনিকার দিকে তাকালো। আনিকা মাথা নিচু করে কাঁদছে।
প্রেম আকাশের বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আন্টি, আকাশ যদি আনিকাকে বিয়ে করে তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? আমার আকাশ ভালো থাকুক, সেটাই আমরা চাই। আকাশ প্রেমের দিকে তাকালো। আমার বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। প্রেম হেসে আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, অবশ্যই তোমার বিয়ের চিন্তা তুমি করবে, আমি করব না। দেখো আকাশ, কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া খুব কঠিন। ইতোমধ্যে নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পেরেছো। শুধু তুমি না, আমিও বুঝতে পেরেছি, আর আদ্রও বুঝতে পেরেছে, তাই না আদ্র? প্রেম শেষের কথাটা আদ্রর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সত্যি কাউকে ভালোবাসা খুব সহজ, কিন্তু কারো ভালোবাসা পাওয়া খুব কঠিন। ঠিক সেই জন্য আমাকে যে ভালোবাসে আমি তাকে বেছে নিয়েছি। আদ্রকেও যে মানুষটা ভালোবাসে আদ্রও তাকে বেছে নিয়েছে। তোমারও উচিত হবে তোমাকে যে ভালোবাসে তাকে বেছে নেয়ার, বাকিটা তোমার ইচ্ছা। আকাশের চোখ ছলছল করছে, আনিকার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আলতাফ সাহেব এগিয়ে এসে আকাশের পিঠে হাত রেখে বলল, হ্যাঁ বাবা, প্রেম ঠিক বলেছে। মুক্তি তোর জন্য ভুল ছিল, হয়তো আনিকা তোর জন্য ঠিক হবে। আয়েশা বেগম এগিয়ে আনিকার কাছে গিয়ে আনিকাকে জড়িয়ে ধরে বলল, আনিকা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে খুব কাছে। আমরা আনিকার বাবা মায়ের সাথে কথা বলে এসেছি। ওনারা বলেছেন আপনারা যদি রাজি থাকেন তাহলে ওনারাও এই বিয়েতে রাজি। আরোহী আকাশকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আনিকা আপুকে এখন তোমার পাশে খুব দরকার। আকাশ আনিকার সামনে গিয়ে দাঁড়ালো। আমি এক্ষুনি তোমাকে বিয়ে করব আনিকা। আনিকা আকাশের দিকে তাকালো। কিন্তু আমার নিজের মনকে ঠিক করার জন্য আমাকে তোমার সময় দিতে হবে। তুমি রাজি? আনিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। সবাই খুশি হলো। আলতাফ সাহেব আকাশকে ধরে ওনার দিকে ঘুরিয়ে বললেন, আমরা কি আনিকার বাবা আমাকে খবর দিব? আকাশ মাথা নেড়ে হ্যাঁ বলল। বিশাল বড় ড্রয়িং রুমে আকাশ সব ছেলেদের সাথে এক পাশে বসে আছে, আর আনিকা অন্য পাশে মেয়েদের সাথে বসে আছে। ঘরোয়াভাবে আকাশ আর আনিকার বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর আনিকা আরোহীকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। আরোহী আনিকাকে শান্ত করার চেষ্টা করলো। কাল পর্যন্ত আকাশ আমার ছিল না, কিন্তু হঠাৎ করে যা আমার হয়ে গেল, কিভাবে? সত্যিই কি আমার আর আকাশের বিয়ে হয়েছে? হ্যাঁ, তোমাদের বিয়ে হয়েছে, আর এটা তোমার সত্যিকারের ভালোবাসার জন্য। কাল মুক্তির বাড়িতে যাওয়ার আগে আকাশ আমার সাথে কথা বলেছিল আকাশ অন্য কারো হয়ে যাবে, সেটা ভেবে আমি ওই সময় সাথে সাথে আমার ফোন বন্ধ করে দেই। কিন্তু আজ সকালে হঠাৎ করে বাড়িতে মিস্টার প্রেম আর আদ্রকে দেখে অবাক হয়ে যায়। ওরা সবাই মিলে বাবা মাকে বোঝায়, তারপর আমাকে এখানে নিয়ে আসে। আমার পুরোপুরি বিশ্বাস ছিল আকাশ আমাকে বিয়ে করতে রাজি হবে না, কিন্তু আকাশ আমাকে বিয়ে করেছে। আমি সত্যি আজ পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। আরোহীর চোখে পানি এসে গেল। সে ভাবছে এভাবেও কাউকে ভালোবাসা যায়। প্রেম, আদ্র, পলাশ, রাহুল সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। প্রেম আকাশের কাছে গেল। আকাশ, বিয়ের পর তুমি সবার সাথে বুকে বুক মিলালে, কিন্তু আমার আর আদ্রর সাথে কিন্তু তুমি বুক মিলাওনি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আকাশ মুস্কি হাসলো। এতক্ষণে তার মুখে হাসি ফুটেছে। আকাশ প্রেমকে জড়িয়ে ধরল। তোমার বিবাহিত জীবন সুখের হোক। তারপর আকাশ আদ্রকে বুকে জড়িয়ে ধরল। সবাই তাদের দেখে খুব খুশি হলো। আলতাফ সাহেব এগিয়ে এসে বললেন, তোমাদের সবার উচিত হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া, বর্তমান আর ভবিষ্যৎকে ভালোবাসা, আর সবার মাঝে সম্পর্ক ঠিক রাখা। আমি তোমাদের বড় হিসেবে এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল। সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। প্রেম নতুন বউয়ের কাছে গেল। প্রেম আর আনিকা সবার কাছ থেকে একটু দূরে সরে গেল। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক, আমি এই দোয়াই করি। সবটা আদ্র আর আপনার জন্য হলো। আমি সত্যি আপনাদের কাছে ঋণী থাকব। আশা করি খুব শীঘ্রই আপনার ভালোবাসা দিয়ে আকাশের মনে জায়গা করে নেবেন। তাহলে আকাশ মুক্তিকে ভুলতে পারবে। আসলে আমি চাই না আমার মুক্তি আমার ছাড়া অন্য কারো মন দখল করে থাকুক। আসলে আকাশ মুক্তিকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই মুক্তিকে ভুলতে ওর সময় লাগবে। আমি আকাশকে কোনো রকম জোর করব না, তবে আমি আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে মুক্তিকে মুছে ফেলার চেষ্টা করব, যাতে খুব তাড়াতাড়ি ও স্বাভাবিক হয়ে যায়। প্রেম আনিকার কথায় মাথা নাড়ল। আপনি মুক্তিকে কবে বিয়ে করেছেন? প্রেম মুস্কি হেসে বলল, খুব শীঘ্রই।
আনিকা হাসল। সন্ধ্যা হয়ে গেছে। প্রেম, আদ্র, পলাশ, রাহুল সবাই আকাশের বাড়ি থেকে চলে গেল। আরোহী তার কিছু কাজিনদের নিয়ে আকাশের ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আনিকা বারবার আরোহীকে মানা করছে ঘর সাজাতে, কিন্তু আরোহী আনিকার কথা শুনছেই না। রাত 12টা বাজে আকাশ বাগানে বসে আছে। হঠাৎ আকাশের ফোনে কল এলো। আকাশ ফোন হাতে নিয়ে দেখে মুক্তি ফোন করেছে। মুক্তির ফোন পেয়ে আকাশের চোখ ছলছল করে উঠল। আকাশ মুচকি হাসলো। সে মনে মনে বলছে, মুক্তি, আমার এই ফোনে তোমার একটা ফোন পাওয়ার আশায় আমি বারবার ফোন চেক করতাম, কিন্তু তুমি নিজ থেকে আমাকে একবারও ফোন করনি। আজ কেন ফোন করেছো মুক্তি? বলো। আজ তো তোমার সাথে আমার কোনো কথা নেই, সব কথা তো তুমি শেষ করে দিয়েছো। আকাশ এসব ভাবতে ভাবতে মুক্তির ফোনটা কেটে গেছে। মুক্তি আবার আকাশের ফোনে ফোন করলো। আকাশ ফোন রিসিভ করে কোনো কথা বলছে না। তার চোখের পানে গাল গড়িয়ে পড়েছে। হ্যালো, কেন ফোন করেছো মুক্তি? আপনি নিশ্চয় এখনো ঘরে যাননি? আকাশ কোনো কথা বলল না। ঘরে আপনার সদ্য বিয়ে করা বউ আপনার জন্য অপেক্ষা করছে। ওনাকে কি অপেক্ষা করানো ঠিক হচ্ছে? আমি ওর থেকে সময় চেয়ে নিয়েছি। আচ্ছা, আপনার কি মনে আছে আপনি আমাকে বলেছিলেন আপনি বিশ্বাস করেন বিয়ে একটা পবিত্র বন্ধন। এই বন্ধনে যখন দুটি মানুষ এক হয় তখন আল্লাহর তরফ থেকে তাদের দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়। তবে এখন কেন অবুঝ হচ্ছেন? বিয়ের প্রথম রাত নিয়ে প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে। আপনি দয়া করে আনিকা আপুর কাছে যান। এখন ওনার সুখ দুঃখের সব দায়িত্ব আপনার। আশা করি আমার কথাটা আপনি রাখবেন। এই কথা বলে মুক্তি ফোন রেখে দিল। আকাশের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে তার ঘরে চলে গেল। আকাশ ঘরে গিয়ে দেখে আনিকা এখনো বসে আছে। তুমি এখনো জেগে আছো? তুমি ঘুমিয়ে গেলে পারতে। আমি তোমাকে না দেখে কিভাবে ঘুমাতাম? আকাশ আনিকার দিকে তাকালো। আকাশ মুচকি হাসলো। আনিকা অবাক হলো। হাসলে কেন? তুমি এত সেজেছো কেন? আরে আরোহী জোর করে সাজিয়ে দিল। দেখো না, ঘরটাকেও কষ্ট করে সাজালো। আমি কত করে না করলাম, শুনলো না আমার কথা। না, আসলে তোমাকে এভাবে সাজতে কোনোদিন দেখিনি তো, তাই আর কি। আমার সাজ তোমার ভালো লাগছে না তাই না? আমি এখনই মুখ ধুয়ে আসছি। আনিকা যেতে চাইলে আকাশ তার হাত ধরে ফেলল। তোমাকে খুব সুন্দর লাগছে আনিকা। আনিকা খুব খুশি হলো। সত্যি বলছো? হ্যাঁ, তুমি সবসময় সেজে থেকো, সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। আকাশের কথা শুনে আনিকার চোখে পানি এসে গেল। আনিকা মনে বলে বলছে, আকাশ, তুমি কি মন থেকে কথাটা বলছো নাকি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য কথাটা বললে? আনিকা আস্তে আস্তে আকাশের কাছে এগিয়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও আনিকাকে জড়িয়ে ধরল। ঠিক 1 সপ্তাহ পর প্রেম আর মুক্তির বিয়ের দিন ঠিক করা হয়েছে। রুনা বেগম ওনার ভাইদের উদ্দেশ্যে বললেন, আমাদের আজকেই চলে যেতে হবে। ওখানে গিয়ে সব আত্মীয় স্বজন সহ সবাইকে দাওয়াত দিতে হবে। আমার একমাত্র ছেলের বিয়ে, আমি খুব ধুমধাম করে অনুষ্ঠান করব। রুনা বেগম প্রেমের দিকে তাকিয়ে হেসে কথাটা বললেন। প্রেম হাসলো। ঠিক আছে, তুই আজকে ওদের নিয়ে চলে যা। রুনা বেগম বাড়ির সব মেয়েদের উদ্দেশ্য করে বললেন, বাড়ির মেয়েরা আমাদের সাথে ঢাকা যাক, ওরাও তো শপিং করবে। মুক্তিকেও তো আমাদের সাথে যেতে হবে। ওর পছন্দ মতো আমি বিয়ের সব শপিং করব। আর তাছাড়া ওকে ছাড়া ওর বিয়ের গহনাও তো কিনতে পারবো না। না না, মুক্তির যাওয়ার দরকার নেই। এমনিতেই মেয়েটা কয়েকদিন পর আমাদের ছেড়ে চলে যাবে। এই কয়েকদিন আমার সাথেই থাকুক। প্রেম রুনা বেগমের দিকে তাকালো। কিন্তু ছোট ভাই, ওর গহনা কিনতে তো ওকে লাগবে। আর তাছাড়া বাড়ির সব মেয়েরা যদি শপিং করতে ঢাকা চলে যায় তাহলে ওর একা বাড়িতে ভালো লাগবে না। রিপন সাহেব আর কোনো আপত্তি করলেন না। প্রিয়া, তুই মুক্তিকে গিয়ে বল রেডি হতে। রুনা বেগম বাড়ির 3 বউ মৌ আর পায়েলকেও বললেন ওনাদের সাথে যেতে। বড় ভাবি আর মেজো ভাবি, তোমরাও চলো না আমাদের সাথে। তোমার কি মাথা খারাপ? বাড়ির সব মেয়েরা চলে যাবে, এখন আমরাও যদি চলে যাই তাহলে বাড়ির কি হবে? আর তাছাড়া মাকে একা ফেলে আমরা কিভাবে চলে যাব? ফুপুমনি, সমস্যা নেই। বড় মা আর মায়ের জন্য আমরা পছন্দ করে শপিং করে নিয়ে আসব। প্রেম প্রিয়াকে ইশারা দিল মুক্তিকে রেডি হতে বলতে। প্রিয়া হাসল। মুক্তি দিলারা বেগমের ঘর থেকে সবকিছু শুনতে পাচ্ছে। প্রিয়া মুক্তির কাছে গেল। মুক্তি, দুপুরের পর আমরা ঢাকা চলে যাব। তোকে যেতে হবে আমাদের সাথে। আমি যাব না। কেন?
তোর ভাই তো আমার সাথে কথাই বলে না, আমি ঢাকা গিয়ে কি করব? আমি যাব না, যা কিছু কেনাকাটা করার তোর পছন্দ মতো করে নিস। দিলারা বেগম হাসলেন। ভাইয়া তোর সাথে অভিমান করে আছে, তুই বুঝতে পারছিস না? প্রিয়া, আমিও তোর ভাইয়ের সাথে অভিমান করেছিলাম। আমার অভিমান ভাঙাতে ওনার 5 বছর সময় লেগেছিল, সেই তুলনায় আমি তো ভালোই 5 দিনেরও সময় নিইনি। আমি তো তোর ভাইয়ের অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তিনিও আমাকে সেই সুযোগই দিচ্ছেন না। তাহলে একটা কাজ কর, তুই ভাইয়ের অভিমান ভাঙানোর বৃথা চেষ্টা ছেড়ে দে, একেবারে বাসর ঘরে ভাইয়ের অভিমান ভাঙাস। এই কথা বলে প্রিয়া, মুক্তি আর দিলারা বেগম হাসলেন। প্রেম আদ্রকে ফোন করে বলেছে তাদের সাথে ঢাকা যেতে। আদ্র প্রথমে আপত্তি করেছিল, কিন্তু প্রেমের জোড়াজুড়িতে আদ্রকেও ঢাকা যেতে হচ্ছে। প্রেম, মুক্তি, আদ্র, পায়েল এক গাড়িতে করে যাচ্ছে। রাহুল, প্রিয়া, মৌ, পলাশ এক গাড়িতে করে যাচ্ছে। আর রুনা বেগম, সুমি, রেখা, জুইকে নিয়ে এক গাড়িতে করে যাচ্ছেন। মুক্তি প্রেমের পাশে বসেছে। প্রেম আজ তার সিট বেল্ট লাগিয়ে দেয়নি। মুক্তি নিজে নিজেই বহু চেষ্টার পর তার সিট বেল্ট লাগিয়ে নিল। মুক্তি সিট বেল্ট লাগিয়ে প্রেমের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। সবাই গল্প করতে করতে ঢাকা পৌঁছে গেল। পরদিন সকালে প্রেম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। প্রেম, তুই অফিস থেকে মার্কেটে চলে যাস। মা, আমি যেতে পারবো না, কানাডা থেকে এসে অফিসে যাওয়া হয়নি। তোমরা সবাই মিলে শপিং করে নিও। কি বলছো প্রেম? মুক্তির শাড়ি লেহেঙ্গা তুমি পছন্দ করবে না? হ্যাঁ ভাইয়া, আর তাছাড়া বিয়ের দিন তো তোমাদের কাপল ড্রেস পরতে হবে। মুক্তির লেহেঙ্গা আর তোমার শেরওয়ানি ম্যাচিং ম্যাচিং। প্রেম মুস্কি হাসলো, সবাই হাসলো। মুক্তি প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। কিন্তু আমি আজ শপিংয়ে যেতে পারবো না। প্রেমের কথা শুনে মুক্তির মন খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর প্রেম অফিসে চলে গেল। সবাই মার্কেটে ঘোরাঘুরি করছে। মুক্তির জন্য অনেক কিছু দেখা হয়েছে, কিন্তু মুক্তি কিছুই পছন্দ করছে না। মুক্তি, তোর কি কিছুই পছন্দ হচ্ছে না? না, ওনার কেমন পছন্দ আমি তো জানি না। আমি তো ভেবেছিলাম উনি আমাকে সবকিছু পছন্দ করে দেবেন। প্রিয়া মুস্কি হেসে, বাবা, এত প্রেম এতদিন কোথায় ছিল? মনের ভেতর লুকানো ছিল, এখন মনে হচ্ছে সব প্রেম উজাড় করে দেই। মুক্তি এই কথা বলে পিছন তাকাতেই দেখে রুনা বেগম দাঁড়িয়ে হাসছেন। মুক্তি খুব লজ্জা পেয়ে গেল। প্রিয়া হাসছে। মুক্তি তার পার্সটা দিয়ে মুখ ঢেকে রুনা বেগমের সামনে থেকে অন্যদের কাছে চলে গেল। রুনা বেগম হেসে বললেন, প্রিয়া, প্রেমকে ফোন করে বলতো তাড়াতাড়ি মার্কেটে চলে আসতে। ঠিক আছে। প্রিয়া মুক্তির কাছে গিয়ে প্রেমকে ফোন করলো। ভাইয়া, তুমি কি খুব ব্যস্ত? আমি মার্কেটের কাছাকাছি আছি। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি মার্কেটে আসছো? মুক্তি মুখে হাসি ফুটে উঠল। হ্যাঁ ভাইয়া, তুমি তাড়াতাড়ি চলে এসো, এইদিকে তো তোমার অভিমানী তোমার জন্য কিছুই পছন্দ করছে না। মুক্তি চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকালো। প্রেম গাড়িতে বসে নীরবে হাসলো। প্রিয়া ফোন রেখে বলল, ভাইয়া মনে হয় তোর মনের কথা শুনতে পেয়ে গেছে, তাই ভাইয়া নিজে থেকে মার্কেটে চলে এসেছে। মুক্তি কিছু পছন্দ করছে না দেখে সুমি, রেখা, জুই, মৌ সবাই যার যার মতো শপিং করছে। পায়েল কিছুটা দূরে একা দাঁড়িয়ে আছে। মুক্তি আদ্রকে বলল, আদ্র, পায়েল ওখানে একা দাঁড়িয়ে আছে, তুই ওর কাছে যা, ওর ভালো লাগবে। মুক্তি, আমরা এখানে যে কাজের জন্য এসেছি আগে সেটা করা দরকার। মুক্তির আগে চোখে আদ্রর দিকে তাকালো। মুক্তি আদ্রর হাত টেনে পায়েলের পাশে নিয়ে দাঁড় করালো। পায়েল হঠাৎ করে তাদের দুজনকে পাশে দেখে চমকে গেল। পায়েল, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? আমার না কিছুই পছন্দ হচ্ছে না, আমার খুব মন খারাপ হচ্ছে। আদ্র তোকে সবকিছু পছন্দ করে দেবে। আদ্র মুক্তির দিকে চোখ বড় বড় করে তাকালো। মুক্তি আর পায়েল হাসছে। আদ্র আর পায়েল, তোরা দুজন একসাথে দাঁড়া, আমি তোদের একটা কাপল পিক তুলে দেই। মুক্তি তার পার্স থেকে তার ফোনটা বের করলো। পায়েল মুক্তিকে তার কাছে টেনে নিয়ে বলল, তুইও আমাদের সাথে পিক তুল। কিন্তু আমি থাকলে তো কাপল পিক হবে না। তোকে নিয়েই আমাদের কাপল পিক। পায়েল আদ্রর দিকে তাকালো। আদ্র হাসলো। কিন্তু আমি যদি তোদের সাথে দাঁড়াই তাহলে ছবিটা তুলবে কে? তখনই প্রেম পেছন থেকে এসে মুক্তির হাত থেকে মুক্তির ফোনটা নিয়ে নিল। সবাই পিছন ফিরে দেখে প্রেম।